দর্শক আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ 3 বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ, 2 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, সব সময় সংস্কারের পক্ষে বিএনপি, মন্তব্য নজরুলের। টেলিফোন ও SMS এর মাধ্যমে সমন জারি করা যাবে, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। রাজধানীতে আজও স্বস্তির বৃষ্টি, সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে আরও 4 দিন। এবারে পুরো আয়োজন। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে 71-এর গণহত্যায় ক্ষমা চাওয়া সহ পাকিস্তানকে অমীমাংসিত ইস্যু সমাধানের বার্তা দিয়েছে বাংলাদেশ। আর দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ এসব ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন। বৈঠক শেষে এসব জানিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 2010 সালের পর বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ নিজ দেশকে নেতৃত্ব দেন। প্রায় 3 ঘণ্টা ধরে চলে বৈঠক। সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমনা বালুচ। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় ঢাকায় আসতে পারায় আনন্দিত হওয়ার কথা জানান তিনি। এরপর ব্রিফ করেন পররাষ্ট্র সচিব, জানান সম্পর্ক উন্নয়নে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। তারা বলেছে যে তারা এই নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। তিনি জানান বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। কূটনীতিতে পাকিস্তানের প্রতি বেশি ঝুঁকছে না বাংলাদেশ, আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনার স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই 2 দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই 27-28 তারিখে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব জানান ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা ও তাঁর সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় গুরুত্ব পেয়েছে শুল্ক আরোপ। মার্কিন প্রতিনিধি দলের সাথে আমরা দ্বিপাক্ষিক যে বাণিজ্য ঘাটতি সেটি কি করে কমিয়ে আনা যায় সেই বিষয় নিয়েও কিছুটা আলাপ আলোচনা করেছি এবং সামনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কি ব্যবস্থা নিতে যাচ্ছে সেগুলো তাদেরকে আমরা জানিয়েছি। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এর আগে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিটের পদ্ধতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে একথাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান ঐক্যমত্য কমিশনের প্রায় প্রস্তাবে সম্মত হলেও কিছুটা দ্বিমত রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। রাষ্ট্র মেরামতে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে দফায় দফায় আলোচনা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে হয় বিএনপির বৈঠক। বৃহস্পতিবার সকাল 10:30টায় বৈঠকের শুরুতে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই জাতীয় সনদ তৈরি করবে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে।
সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। একই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন, বিরোধিতা নয়, সব সময় সংস্কারের পক্ষে বিএনপি। সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়, আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি। বৈঠক শেষে কথা বলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, প্রায় সব প্রস্তাবে সম্মত হলেও কিছুটা দ্বিমত রয়েছে। সংবিধানের মধ্যেও যে বিচার বিভাগের অংশটি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব সুবিধার্থে, যে সংবিধানের সংস্কার কমিশনের যে বিচার বিভাগ সংক্রান্ত রিপোর্টটা আছে তার সাথে বিচার বিভাগ যে আলাদা সংস্কার কমিশন থেকে যেহেতু আলাদা সংস্কার কমিশন হয়েছে তার সাথে একসাথে আমরা আলোচনা করার জন্য সেটা একটা নির্ধারণ করে রেখেছি। আমাদের পক্ষ থেকে যে সমস্ত মতামতের উপরে আমরা মতামত দিয়েছি কমিশনের রিপোর্টের উপরে, সেখানে আমরা বলেছি এই ধারণার সাথে আমরা এক নই। কারণ জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে ওনারা অভিহিত করেছেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেটার যদি প্রবর্তন হয়, এটা আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। আমাদের রাজনৈতিক ইতিহাস এবং পার্লামেন্টারি হিস্ট্রিতে এটা নতুন হবে। সংস্কার বিষয়ে মতামত জানাতে আগামী রোববার ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি। আবার পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে রবিবারে সকাল 11টা থেকে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে সমন জারির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। বৈঠকে দুটি কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করে 4টি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আধুনিকায়নে টেলিফোন ও SMS এর মাধ্যমে সমন জারি, কর্পোরেট ও ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ নিশ্চিত করে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ এবং গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের একক কর্তৃত্ব কমাতে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজকে ক্যাবিনেটের মিটিং ছিল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ ও বন উপদেষ্টা। আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে, যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করে, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসেছে। নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের প্রতিশ্রুতির উপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এনসিপির দাবি তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক, এটা তারা নিজেরাই বুঝবে। এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি। এনসিপি তার রাজনৈতিক যার দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না। নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী এনসিপি নিশ্চয়ই প্রস্তুতি নেবে বলেও মন্তব্য করেন পরিবেশ ও বন উপদেষ্টা। নির্বাচন কখন হবে সেই মোতাবেক। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি দেশটির সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে দিল্লির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বাসসের কাছে সরকারের এই অবস্থান তিনি তুলে ধরেছেন। বলেছেন, মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টাকে ঢাকা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এছাড়া ভারতে মুসলিমদের উপর হামলা এবং তাঁদের জানমালের নিরাপত্তা হানির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা জানান শফিকুল আলম। জাতির প্রত্যাশা অনুযায়ী 3টি ম্যান্ডেটরি দাবি পূরণ হলেই আগামী রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার নিয়ে কিছু সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করা হয়েছে। বলেন, রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং আন্তরিকতার সঙ্গে সংস্কারে সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার কাতারে এসে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কারের সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা কমপক্ষে 3 মাস বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সচিবের কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে এই সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন এবং তাসনুভাত জাবিন ও সদস্য মনিরুজ্জামান। দ্রুত নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর অনুরোধ করা হয় ওই চিঠিতে। রাজধানী সহ দেশের সব বিভাগেই আগামী 4 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 22 এপ্রিল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আবারও তাপমাত্রা বাড়ার আভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে। টানা কয়েকদিন দেশ জুড়ে গরমের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হয় ঢাকায়। আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় রাজধানীতে 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 60 মিলিমিটার। আবহাওয়াবিদরা বলছেন আগামী সোমবার পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা। 21 এপ্রিলের পর সারা দেশে বৃষ্টিপাত কমলেও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে বাড়বে তাপমাত্রা। বৃষ্টিপাতের পরিমাণটা হয়তো অল্প সময়ে হয়তো কোথাও বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে, আবার কোথাও কম হতে পারে। তবে বৃষ্টিপাতের স্থায়িত্বটা কম থাকে, যেটা কালবৈশাখীর মৌসুমে। তবে এই বৃষ্টির সাথে দমকা অথবা ঝড়ো এবং সাথে সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকে। গত 30 বছরের গড় বৃষ্টির তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল মাসে যেটা আমাদের স্বাভাবিক বৃষ্টিপাত, অর্থাৎ 30 বছরের যে গড় বৃষ্টিপাত, সেটা যে পরিমাণ বৃষ্টিপাত তার তুলনায় এই বছর বৃষ্টিপাতের আপনারা সম্ভাবনা কম দেখছি। মাসের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই কম ছিল। এরপর 14 তারিখ থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা হয়তো 20-21 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। এরপর আবার মাসের শেষের দিকে বৃষ্টিপাতটা কমে যাবে। ফলে এই যে বৃষ্টিপাত, সেটা এপ্রিল মাসে যে স্বাভাবিক বৃষ্টিপাত তার চেয়ে কম হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি জানান আগামী 4 দিন বৃষ্টি হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের 17 এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। সে সময় প্রধান সেনাপতি করা হয় MAG ওসমানীকে। সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করা হয়। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন 12 জন আনসার সদস্য। আজ ভোরে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। আপনি কেন জিজ্ঞেস করছেন? এর পরবর্তী সরকার আসুক, আপনাদের নির্বাচিত সরকাররা আসুক, তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন, কি করবেন না করবেন। আমাদের অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায় বিতর্কিত করতে চেষ্টা করছি। এটা করা উচিত না। 6 দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় কোনো আশ্বাস না পেয়ে চলমান আন্দোলন বহাল রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শিগগিরই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বলেন শিগগিরই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে বৈঠকের বিষয়ে অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন সহ কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা বিভাগের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলেননি। রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া।
গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। পরদিন রাত 10:30টার দিকে সাবেক এই মিস আর্থ বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতেই মহানগর হাকিম মোহাম্মদ সেফায়েতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেন। এভাবে আটক সঠিক হয়নি বলে জানিয়েছেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। মানিকগঞ্জে ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন আলমিন তমাল, মঈনুদ্দিন আহমদ পিয়াস, বাবুল হোসেন, মীর মারুফ, আমিনুর রহমান, খান মোহাম্মদ রাফি ওরফে সিজন, মোশাররফ হোসেন এবং সঞ্জীব ঘোষ। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভাস্কর্য শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের 2 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এই কমিটি 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন এ রায় ঘোষণা করেছেন। আরাফ খান ছাড়া এই মামলার আসামিরা হলেন আরাফ খানের সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমতুল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান এবং দিদার পাঠান। তাদের মধ্যে আরাফ খান ও তার সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক অবস্থায় রয়েছেন। গ্রেপ্তারে বাকি 6 আসামিকে রায় ঘোষণার আগে আদালতে আনা হয়। 2018 সালের 7 জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। 2 দিন পর গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত 3 মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে 8 জন মারা গেছেন। গত বছর এই সংখ্যা ছিল মাত্র 4। চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন অন্তত 175 জন রোগী। চিকিৎসকরাও বলছেন অধিকাংশ ক্ষেত্রেই চিকেন পক্স বাসায় বিশ্রাম নিলেই সেরে যায়। তবে যারা শারীরিক নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে। চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 15 এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা 175। এদের মধ্যে শিশুই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল 168 জন। গত বছর মারা গেছেন 4 জন। এবার 3 মাসে মৃত্যু 8 জনের। যাদের কখনো চিকেন পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি। জ্বালাপোড়া আছে, আর বেশিরভাগ হচ্ছে বুক গিলতে পারি না, মাথাটা ব্যথা করে, জ্বরটা ছাড়ে না। জ্বর কমতে ছিল না, তারপরে ইনফেকশন হয়ে গেছিল এই পক্সের থেকে। জ্বর উঠছে, জ্বরের পর খিঁচুনি উঠছিল, তারপর আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছিলাম। তখন ওইখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি। পরে ওইখান থেকে বরিশাল আবার রেফার করছে। তখন ওইখান থেকে বলছিল এটা চিকেন পক্স, এটা ভাইরাস। চিকিৎসক জানান চিকেন পক্সের ভাইরাস খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয়। এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। জ্বরের 1 থেকে 2 দিনের মধ্যেই শরীরে র্যাশ ডেভেলপ করে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে, হাতে পায়ের দিকে কম থাকে। এগুলো 2 থেকে 3 দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয়। টোটাল মোটামুটি 15 দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্টের প্রত্যেকটা র্যাশই শুকিয়ে যায় এবং ভালো হয়। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয়। অতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক। যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায়। অ্যান্টিভাইরাল দিবেন, তারপর হচ্ছে আপনি অ্যান্টিহিস্টামিন দিবেন যার চুলকানি কমানোর জন্য, জ্বর কমানোর জন্য প্যারাসিটামল। আর হচ্ছে সে হাইজিন মেনটেন করবে, আইসোলেশন থাকবে। আইসোলেশন থাকবে কেন? যাতে অন্যদের না হয়। সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না। তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানের টিকা রয়েছে। 0 থেকে 12 বছর বয়সীদের জন্য 1 ডোজ এবং 13 থেকে পূর্ণবয়স্কদের জন্য 2 ডোজ টিকা দেওয়া যায়। ভেটিসিলার টিকাটা পাওয়া যায়। তো যারা হচ্ছে যে ভালনারেবল যে গ্রুপগুলো তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে। যেমন ধরুন বাচ্চা, তার ক্যান্সার, ব্লাডের প্রবলেম আছে, অথবা তার কিডনি প্রবলেম আছে, অথবা একটা ট্রান্সপ্লান্ট রোগী, বয়স্ক ট্রান্সপ্লান্ট করা, অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে, অথবা সে ক্যান্সারের রোগী,
সে কেমোথেরাপি নিচ্ছে, তাদের হয় কি, তাদের বডি ইমিউনিটি কম থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা। একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করা নিয়ে মুখ খুলেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সিদ্ধান্তের আগের প্রতিবেশী দেশের কিছু ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন, তবে কোন ঘটনাবলী খতিয়ে দেখা প্রয়োজন সে বিষয়টি স্পষ্ট করেননি জয়সওয়াল। আরেক প্রশ্নে জয়সওয়াল বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আওতায় নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়ছে না। এই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে, ফলে দক্ষিণ এশিয়ার এর কোনো প্রভাব পড়বে না। এ সময় দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় উল্লেখ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 25 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় 100 জন। অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা এরই মধ্যে 51,000 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সময় সেনা উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি আরও জানান, গাজার মোট ভূখণ্ডের কিছু অংশকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এদিকে গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগ মুহূর্তে তেহরান সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। কাতার টেলিভিশন আল আরাবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির মধ্যে উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে বৃহস্পতিবার এই সফর করেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, এই সফরে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রিন্স খালিদ। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী 19 এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে এই বৈঠকের আগে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ইরান গুরুত্বপূর্ণ সফর ভূমিকা রাখবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। এদিকে পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। বুধবার এক সাক্ষাৎকারে এই তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেন, ইরানের কাছে সব কিছুই রয়েছে এবং তারা পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। গ্রসি ইরান সফরের আগে এই সতর্কবার্তা দিলেন। এই সফরে তিনি ইরানের শীর্ষ পরমাণু সংস্থার প্রধান সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী আলোচনা 19 এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদ। তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হতে যাচ্ছেন নারী ক্রীড়াবিদদের একটি দল। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের প্রধান উপদেষ্টার সঙ্গে কাতার সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ভালো প্রস্তুতির জন্য জর্ডানে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের এশিয়ান কাপের বাছাই পর্বের আগে শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ খুঁজছিল বাফুফে। সেই সুযোগ করে দিচ্ছে জর্ডান, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশকে নিয়ে তার একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে, যেখানে বাংলাদেশ 2টি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ 2 দলই ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। জর্ডান 74 আর ইন্দোনেশিয়া 94, আর বাংলাদেশের অবস্থান 133-এ। জর্ডানের রাজধানী আম্মানে প্রথম ম্যাচ হবে 31 মে আর দ্বিতীয়টি 3 জুন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ 3 বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ। 2 দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, সব সময় সংস্কারের পক্ষে বিএনপি, মন্তব্য নজরুলের।
ও SMS এর মাধ্যমে সমন জারি করা যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। রাজধানীতে আজও স্বস্তির বৃষ্টি, সব বিভাগেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে আরও 4 দিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।